একদিকে রয়েছে শান্ত ও সবুজ উপত্যকা, ঝকঝকে সড়কে হেঁটে চলে নিরাপদ ও সুরক্ষিত মানুষ, যাদের জন্মের পর থেকেই শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মৌলিক অধিকার নিশ্চিত। অন্যদিকে দেখা মেলে পোড়া জমি, ক্ষুধার্ত শিশুদের মুখ, বিলাপরত মায়ের কোল, আর এক অসহায় দৃষ্টি, যাদের কাছে ভবিষ্যৎ নামক শব্দটি যেন একটি অলীক কল্পনা। চির রহস্যের আজকের পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুখী একটি দেশ স্পেন নিয়ে। দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত স্পেন একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র, যা তার গৌরবময় অতীত, জীবন্ত সংস্কৃতি, নয়নাভিরাম প্রকৃতি এবং আধুনিক জীবন ব্যবস্থার জন্য পরিচিত বিশ্বজুড়ে। আইবেরীয় উপদ্বীপের প্রায় ৮০ থেকে ৮৫% এলাকা নিয়ে বিস্তৃত এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। উপদ্বীপটির অবশিষ্ট অংশে রয়েছে স্পেনের ছোট প্রতিবেশী পর্তুগাল এবং ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চল জিব্রাল্টার। উইকিপিডিয়ার ২০২৫ সালের তথ্য অনুযায়ী স্পেনের আয়তন প্রায় ৫,৯৫,০০০ বর্গ কিলোমিটার, যা আয়তনে প্রায় ৩.৫ বাংলাদেশের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৪,৫১,০০,০০০। আয়তনের দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যার বিচারে ষষ্ঠ স্থানে রয়েছে। স্পেনের উত্তরে বিস্কে উপসাগর, ফ্রান্স এবং ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা অবস্থান করছে। দক্ষিণে রয়েছে জিব্রাল্টার প্রণালী ও ব্রিটিশ শাসিত জিব্রাল্টার। পশ্চিমে আছে পর্তুগাল ও আটলান্টিক মহাসাগর, আর পূর্বে রয়েছে ভূমধ্যসাগর। স্পেন নামটির উৎপত্তি হিম্পানিয়া শব্দ থেকে, যার অর্থ খরগোশের ভূমি। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর হল মাদ্রিদ। এখানেই প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত দুটি ফুটবল ক্লাব, রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার দ্বৈরথকে কেন্দ্র করে স্পেনের প্রতিটি বাড়িতেই যেন এক আবেগঘন আলোচনা চলে। মাদ্রিদের পাশাপাশি স্পেনের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া, জারাগোজা, মালাগা, মুরসিয়া এবং পালমা দে মাজোর্কা। স্পেনের জলবায়ুতে রয়েছে বৈচিত্র্য। উত্তর পশ্চিমাঞ্চলে আটলান্টিক মহাসাগরের প্রভাবে আবহাওয়া থাকে স্নিগ্ধ এবং গ্রীষ্মকাল থাকে মৃদু। বিপরীতে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ ও শুষ্ক হয়, আর শীতকাল থাকে তুলনামূলকভাবে হালকা। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যাদের জাতীয় সঙ্গীতে কোনো আনুষ্ঠানিক গানের কথা নেই। স্পেন তাদেরই একটি। মার্চা রিয়াল নামে পরিচিত স্পেনের জাতীয় সঙ্গীতটি শুধুমাত্র একটি সুরের মাধ্যমে প্রকাশিত হয়, যার কোনো লিখিত গীত নেই। পৃথিবীতে মাত্র ৪টি দেশের জাতীয় সঙ্গীত এমন নিঃশব্দ সুরের রূপে বিদ্যমান। জলপাই তেল উৎপাদনে স্পেন বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্পেন প্রায় ৭,৬৬,৪০০ টন জলপাই তেল উৎপাদন করেছে। আশ্চর্যের বিষয় হল, স্পেনের দুটি শহর মরক্কোর ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেও এগুলো স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত। শহর দুটি হল সেউতা ও মেলিয়া, যদিও মরক্কো বহুদিন ধরেই এই অঞ্চলগুলোকে দখলকৃত ভূমি বলে দাবি করে আসছে। ফুটবলের দুনিয়ায় স্পেনের অবদান অনন্য। বিশ্বের ধনকুবের ফুটবল ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা দুটি ক্লাবই স্পেনে অবস্থিত। ২০১০ সালে স্পেন প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। ফ্লেমেঙ্কো নামক নাচ ও সঙ্গীত স্পেনের একটি বিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্য, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। পাশাপাশি বুলফাইটিং নামক ঐতিহ্যবাহী খেলা স্পেনে জনপ্রিয় হলেও একে ঘিরে রয়েছে নানা বিতর্ক। বর্তমানে স্পেন বিশ্বের ১২শ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। এই দেশের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ৮,০০০ কিলোমিটার। আশ্চর্যের বিষয় হল, স্পেনের প্রায় প্রতিটি প্রদেশেই সমুদ্র সৈকতের দেখা মেলে। মাতৃভাষা হিসেবে ব্যবহারের দিক থেকে স্প্যানিশ বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার দিক থেকেও স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে বর্তমানে ৫০টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যা ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। স্পেন প্রায় ৭৮১ বছর ধরে মুসলিম শাসনের অধীনে ছিল। ৭১১ সালে উমাইয়া খিলাফতের সেনাপতি তারিক ইবনে জিয়াদ জিব্রাল্টার অতিক্রম করে স্পেনে প্রবেশ করেন এবং ইসলামী শাসনের সূচনা করেন। এই শাসন ব্যবস্থা টিকেছিল ১৪৫২ সাল পর্যন্ত। মুসলিম শাসনামলে স্পেন ইউরোপের জ্ঞান-বিজ্ঞান, শিল্প সংস্কৃতি এবং সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রানাদার পতনের মধ্য দিয়ে মুসলিম শাসনের অবসান ঘটে। স্পেনের সরকারি ভাষা হল স্প্যানিশ। দেশব্যাপী প্রশাসনিক ও সরকারি কাজে এই ভাষাই ব্যবহার হয়।
তবে এসফেনের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় ভাষাগুলো সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসফেনে এমন অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়েছে যেগুলো ফ্যাশন, খাবার, গাড়ি, কসমেটিক্স ও ক্রীড়া জগতে বিশ্বজুড়ে জনপ্রিয়, যেমন সিট কিউপ্রা, টেলিফোনিকা, জারা এবং ম্যাঙ্গো। এসফেনিশের জনগণ সাধারণত খুবই আন্তরিক ও বন্ধুসুলভ। তারা অচেনা মানুষদের সাথেও সহজে মিশে যায় এবং অতিথিদের প্রতি বেশ উদার আচরণ করে। বন্ধুদের সঙ্গে ক্যাফেতে বসে গল্প করা, হালকা খাবার খাওয়া এবং পানীয় উপভোগ করা তাদের প্রতিদিনের জীবনের অংশ। সন্ধ্যার পর রাস্তায় মানুষের চলাফেরা দেখে এসফানিসদের সামাজিক স্বভাব স্পষ্ট বোঝা যায়। তারা বেশিরভাগ সময় খোলামেলা ও সরাসরি কথা বলতে ভালোবাসে। তাদের কথাবার্তায় আবেগপ্রবণতা এবং হাতমুখের অঙ্গভঙ্গি অনেক বেশি দেখা যায়। অনেক সময় তারা এত উচ্চস্বরে কথা বলে যে বিদেশিদের কাছে তা বিতর্ক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি তাদের সাধারণ যোগাযোগেরই অংশ। উৎসবপ্রিয় এসফানিসরা বছরের নানা সময়ে স্থানীয়ভাবে নানা উৎসব উদযাপন করে থাকে। প্রতিটি শহরেই রয়েছে নিজস্ব উৎসবের ধারা। এছাড়া তারা ফ্যাশনের ব্যাপারে খুব সচেতন এবং বাইরে বের হলে পরিপাটি পোশাক পরা পছন্দ করে। তাদের দৈনন্দিন অভ্যাস, সামাজিক রীতি ও রুচি ইউরোপের অনেক দেশের তুলনায় আলাদা। সময় মেনে চলার বিষয়ে তাদের মাঝে এক ধরনের ঢিলেঢালা মনোভাব দেখা যায়। কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুষ্ঠানে 30 মিনিট থেকে 2 ঘন্টা দেরি হওয়া তাদের কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। এসফেন এমন একটি দেশ যারা সমলিঙ্গের বিবাহকে বৈধতা দিয়েছে। 2005 সালে দেশটি তৃতীয় রাষ্ট্র হিসেবে জাতীয় পর্যায়ে সমলিঙ্গ বিবাহকে বৈধ ঘোষণা করে। এসফেনে কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রধর্ম নেই। 1978 সালের সংবিধানের ধারা নম্বর 16 অনুযায়ী এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 2025 সালের উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যার মধ্যে প্রায় 54.4% খ্রিস্টান, 15.8% নাস্তিক, 12% ধর্মনিরপেক্ষ, 11.2% আজ্ঞাবাদী, 3.6% অন্যান্য ধর্মাবলম্বী এবং 2% মানুষ তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করেনি। এখানে অনেকেই মনে করেন নাস্তিক, ধর্মহীন এবং আজ্ঞাবাদী ব্যক্তি এক শ্রেণীর অন্তর্ভুক্ত, তবে প্রকৃতপক্ষে তাদের মধ্যে রয়েছে সূক্ষ্ম কিছু পার্থক্য। নাস্তিক বলতে সেই মানুষদের বোঝানো হয় যারা সোজাসুজি কোনো ঈশ্বর বা দেবদেবীর অস্তিত্বে বিশ্বাস করেন না, তারা এ বিষয়টি সরাসরি অস্বীকার করেন। অন্যদিকে ধর্মহীন বলতে সেই সব ব্যক্তিকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট ধর্ম পালন করেন না এবং ধর্মীয় বিষয়ে বিশেষ আগ্রহ দেখান না। তারা সাধারণত কোনো উপাসনালয়ে যান না, ধর্মীয় আচার অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নেন না। এরা কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করতে পারেন, আবার অনেকে করেন না, কিন্তু এসব বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আজ্ঞাবাদীরা আবার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তারা বলেন ঈশ্বর আছেন কিনা সেটি জানা বা প্রমাণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তারা ঈশ্বরে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটিতেই সরাসরি অবস্থান নেন না, বরং তারা বলেন আমি জানি না। এদিকে দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এর বৈশ্বিক র্যাঙ্কিং অনুসারে এসফেনের পাসপোর্ট তৃতীয় স্থানে রয়েছে। এই পাসপোর্ট দিয়ে 189টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। এই প্রতিবেদন অনুযায়ী ভারতের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই 58টি দেশে এবং বাংলাদেশের পাসপোর্ট দিয়ে 39টি দেশে যাওয়া যায়। বিশ্বব্যাংকের সর্বশেষ 2023 সালের তথ্য অনুযায়ী এসফেনের নাগরিকদের গড় আয়ু 84 বছর, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ গড় আয়ের তালিকায় অন্যতম উচ্চ অবস্থানে রয়েছে। ডন কুইক্সোট নামে একটি বিখ্যাত উপন্যাসকে বিশ্বের প্রথম আধুনিক উপন্যাস হিসেবে গণ্য করা হয়। এই অসাধারণ সাহিত্যকর্মের রচয়িতা হলেন এসফানিস লেখক মিগেল দে সার্ভান্তেস। এসফেন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। দেশটির বার্সেলোনা, মাদ্রিদ, গ্রানাডা, সেভিজা, ক্যানারি দ্বীপপুঞ্জ এবং আন্দালুসিয়া অঞ্চলগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করে। প্রতি বছর এই জায়গাগুলোতে কোটি কোটি ভ্রমণকারী ভিড় করেন। দেশটির পর্যটন খাত জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। এসফেনের মোট দেশজ উৎপাদনের প্রায় 12.3%ই আসে দেশি বিদেশি পর্যটন খাত থেকে। 2024 সালে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় ছিল আনুমানিক 126 বিলিয়ন ইউরো। ওই বছর এসফেন ছিল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শিত দেশ, যেখানে প্রায় 9.40 কোটি পর্যটক ঘুরতে এসেছিলেন। মজার বিষয় হল এই সংখ্যা এসফেনের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক আসেন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেনেলাক্স অঞ্চল এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে। পর্যটন কেন্দ্রিক খাত যেমন হোটেল, রেস্টুরেন্ট,
গাইড, পরিবহন ব্যবস্থা ও কেনাকাটার স্থানসমূহ এই শিল্পের ওপর নির্ভরশীল। স্পেনের মানুষের আয়ের মূল উৎসগুলো নানা রকমের এবং বেশ বৈচিত্র্যে ভরপুর। দেশটির অর্থনীতির প্রধান স্তম্ভগুলোর মধ্যে রয়েছে পর্যটন শিল্প, নির্মাণ খাত, কৃষিকাজ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও শিল্প খাত, সেবা কেন্দ্রিক কাজ, পণ্য রপ্তানি এবং ফ্রিল্যান্সিং ইত্যাদি। স্পেনের কিছু অঞ্চল রয়েছে বেশ শুষ্ক ও মরুভূমির মতো। বিশেষ করে আলমেরিয়া প্রদেশে অবস্থিত কাবেরনাস মরুভূমি ইউরোপের একমাত্র প্রাকৃতিক মরুভূমি হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম বড় ওয়াইন উৎপাদনকারী দেশ হিসেবে স্পেনের অবস্থান ফ্রান্স ও ইতালির ঠিক পরেই। 2023 সালে স্পেন প্রায় 2,83,00,000 লিটার ওয়াইন উৎপাদন করে, যা এক বিশাল পরিমাণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এর তথ্য অনুযায়ী সুখের দিক থেকে স্পেনের অবস্থান 38তম। তুলনামূলকভাবে বাংলাদেশ রয়েছে 134তম এবং ভারত 118তম। অর্থাৎ স্পেনের নাগরিকরা দক্ষিণ এশিয়ার অনেক দেশের মানুষদের তুলনায় বেশ সুখী জীবন যাপন করেন। এছাড়া গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 অনুসারে স্পেন শান্তির দিক থেকে 23 নম্বরে রয়েছে। বিপরীতে বাংলাদেশ রয়েছে 93 নম্বরে এবং ভারত 116তম স্থানে। তাই বলা যায় শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে স্পেনের অবস্থা আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই উন্নত। যদিও দেশটিতে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বজনসম্পূর্ণতার মাত্রা তুলনামূলকভাবে কম। স্পেনে এমন কিছু সামাজিক প্রথা ও আইন রয়েছে যা অনেক বিদেশির কাছে হাস্যকর, অদ্ভুত কিংবা চমকপ্রদ মনে হতে পারে। এর মধ্যে একটি জনপ্রিয় রীতি হল নতুন বছর উদযাপনের সময় 12টি আঙ্গুর খাওয়া। স্পেনের মানুষ নতুন বছরের শুরুতে মধ্যরাতের ঘড়ির 12টা ঘণ্টার প্রতিটি শব্দের সঙ্গে একটি করে আঙ্গুর খেয়ে থাকেন। তারা বিশ্বাস করেন যদি ঠিক সময়ের মধ্যে এই 12টি আঙ্গুর খাওয়া শেষ করা যায় তাহলে নতুন বছর সৌভাগ্য নিয়ে আসে। এমনকি আঙ্গুরগুলোর স্বাদ মিষ্টি নাকি টক, তাও নতুন বছরের ভালোমন্দ নির্ধারণ করে বলে বিশ্বাস করা হয়। স্থানীয় ভাষায় এই প্রথাটিকে বলা হয় লাস দোসে উভাস দে লা সুয়েতে, অর্থাৎ ভাগ্যের 12টি আঙ্গুর। স্পেনে দীর্ঘদিন ধরে দুপুরের পর সিয়েস্তা নামে একটি রীতি প্রচলিত ছিল। এই সময়ে বহু দোকান, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। মানুষ এ সময়টিতে বিশ্রাম করে বা ঘুমিয়ে নেয়। যদিও আধুনিক শহরাঞ্চলে এই রীতির প্রচলন অনেকটা কমে এসেছে, তবুও গ্রামীণ এলাকায় সিয়েস্তা এখনও জনপ্রিয়। অনেক পর্যটকের কাছেই এটি বিস্ময়কর লাগে, কারণ দুপুরের কিছু সময় গোটা একটি গ্রাম বা শহর যেন নিস্তব্ধ ঘুমে ঢেকে যায়। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনের বুনুল শহরে উদযাপন করা হয় এক ব্যতিক্রমধর্মী উৎসব যার নাম লা টোমাটিমা। এই উৎসবে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে রাস্তায় একে অপরকে টমেটো ছুঁড়ে মারে। মজার ব্যাপার হলো এই টমেটো যুদ্ধের পেছনে নেই কোনো ধর্মীয় বা ঐতিহাসিক প্রেক্ষাপট, শুধুমাত্র আনন্দ এবং মজা করতেই এই উৎসবের সূচনা। স্পেনের সরকারি মুদ্রার নাম ইউরো। 2002 সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে ইউরো ব্যবহার শুরু করে। এর আগে স্পেনের নিজস্ব মুদ্রা ছিল পেসেতা। 2025 সালের 12 জুনের সর্বশেষ তথ্য অনুযায়ী 1 ইউরো সমান প্রায় 141 টাকা 67 পয়সা বাংলাদেশি মুদ্রায়, আর ভারতের মুদ্রায় এটি প্রায় 99 রুপি 13 পয়সার সমান। স্পেনের দক্ষিণাংশে রয়েছে এক গুরুত্বপূর্ণ জলপথ, এটি জিব্রাল্টার পথ নাম পরিচিত। এটি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগকারী একটি সরু জলপথ যা ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত। ভূমধ্যসাগরের স্বচ্ছ নীল জলের ওপারে পার যেন দুটো ভিন্ন জগৎ। ইউরোপের দিকে আলো ঝলমলে শহর আর আফ্রিকার দিকে বিস্তীর্ণ ধূসর মরুভূমি। একই সাগরের জলে ভিজছে দুই মহাদেশ, অথচ তাদের জীবনধারা যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ইউরোপের উপকূলে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয় বিনামূল্যে, তারা নিরাপদে বিদ্যালয়ে যায়। বয়স্করা হাসপাতালের সাদা বিছানায় পায় উন্নত চিকিৎসা। তরুণ তরুণীরা ক্যাফেতে বসে ভাগ করে নেয় তাদের স্বপ্ন। সরকার থেকে তারা পায় বেকার ভাতা। অন্যদিকে আফ্রিকার তীরে চিত্র একেবারেই আলাদা। ক্ষুধার্ত শিশুরা বিশুদ্ধ পানির জন্য হেঁটে চলে 10 কিলোমিটার পথ। যুদ্ধবিধ্বস্ত গ্রামে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় গোলার আঘাতে। মায়েরা সন্তানকে আঁকড়ে ধরে কাঁদে। এক টুকরো রুটির জন্য চলে হানাহানি। চিকিৎসা এবং পর্যাপ্ত ডাক্তার না থাকায় কলেরার মতো রোগে প্রাণ হারায় অসংখ্য মানুষ। এ যেন একই পৃথিবীর দুটি ভিন্ন নিয়ম, দুটি ভিন্ন বাস্তবতা। এই জিব্রাল্টার পথের উত্তরে রয়েছে স্পেন আর দক্ষিণে অবস্থান করছে মরক্কো। এই পথের সর্বনিম্ন প্রস্থ প্রায় 13 কিলোমিটার। পরিষ্কার আবহাওয়ায় একদিক থেকে অন্য দিক স্পষ্ট দেখা যায়। বহু কাল বছর ধরে এই জলপথ ছিল বাণিজ্য,
ঔপনিবেশিক শাসন, যুদ্ধ এবং অভিবাসনের প্রধান রুট। আজও এই পথ পাড়ি দিয়ে আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ইউরোপে আসার চেষ্টা করে একটি ভালো জীবনের আশায়, স্বপ্নের খোঁজে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি যদি আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।